আসসালামু আলাইকুম। আমি নিজে আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী এবং অনেক জায়গা থেকেই অনেকের অনেক অভিজ্ঞতার কথা আমার জানা। তবে আজকের যে ঘটনা, এই ঘটনা যখন আমি প্রথম শুনি, তখন আমার নিজের কাছেও এটা মেনে নিতে আমার দ্বিতীয়বার ভাবতে হয়েছে যে এমনও হয়, এত বেশি অতিপ্রাকৃতিক ঘটনাও ঘটতে পারে মানুষের সাথে। এটা অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কম বলা হবে। তো যাই হোক, তখন থাকি আমি মিরপুরে। তো আমি একটা জব করি সেখানে। আমরা মেসে একসাথে 4 জন থাকতাম। তো আমাদের এক ভাই ছিল, আরমান ভাই। তার বাড়ি সিলেটে। তো আরমান ভাই খুব সহজ সরল একজন মানুষ, খুবই সাদাসিধে মানুষ। তার বাবা মায়ের সে একমাত্র ছেলে। তার বাবা সে স্কুলে থাকাকালীন মৃত্যুবরণ করে। তো তার মা তার বাড়িতে একা থাকে। তো খুবই সাদাসিধে একজন মানুষ, খুব সহজ সরল। তো সেবার হচ্ছে কোরবানি ঈদের ছুটি হবে। তো অফিস ছুটি হওয়ার পরে ঈদের যখন ছুটি অ্যানাউন্স করলো, তো সবাই খুব ব্যস্ত কেনাকাটার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। তো ছুটি যেদিন হলো সেদিন বিকেলে হচ্ছে, তো আমার বাড়ি সবার থেকে কাছে, আর বাকি সবারই হচ্ছে ঢাকার বাহিরে থাকে ওরা। তো তাদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল বেশি। তো সারাদিন ঘোরাফেরার পরে রাতে কেউ ব্যাগ গোছাচ্ছে, আগামীকালকে জার্নির জন্য প্রস্তুতি নিচ্ছে। টুকটাক আমাদের হালকা কথাবার্তা হচ্ছে। এর মধ্যে কে কিভাবে যাবে সেগুলো নিয়ে কথা হচ্ছে। তো আমি একটু ভ্রমণপ্রিয় মানুষ। আমি অন্যকে জিজ্ঞেস করলাম যে আপনি হচ্ছে বাসে যাবেন? বলে যে হ্যাঁ। আমি বললাম আমার তো সিলেট জার্নির খুব শখ, তবে ট্রেনে। তো আপনি ট্রেনে কেন যান না? এই কথা বলার পরে আরমান ভাই খুবই সহজ সরল মানুষ, সে একদম মন খারাপ করে ফেলছে। তো জার্নিতে যার যার চয়েস থাকতে পারে, এটাতে তো মন খারাপ করার কিছু নেই। তো ট্রেনের কথা বলার পরে আরমান ভাই একদম চুপ হয়ে গেছে। আগামী 10 মিনিট সে কোনো কথা বলেনি। তো আমি আবার একটু মজার ছলে বললাম যে কি ভাই, আপনার বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন না? চলেন ট্রেনে যাই। কবে নিয়ে যাবেন বলেন? তো এরকম হাসি ঠাট্টা করতে করতে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে সবাই শুয়ে পড়ল। তো আমি একটু রাত জাগি, রাত্রে লেট করি ঘুমাইতে। আমি ব্যালকনিতে বসে আছি, রাত প্রায় 2:30টার মতো বাজে। এমন সময় আরমান ভাই বেড থেকে ডাক দিল, মামুন ভাই কি সজাগ আছেন? যে হ্যাঁ, আমি তো সজাগ। কিছু বলবেন? আসেন। তো উনি বলল যে ভাই, আসলে ট্রেন জার্নির আমার অনেক বাজে একটা অভিজ্ঞতা আমার জীবনে আছে, যার কারণে আমি কখনো ট্রেনে উঠি না। আর আপনি এসব বিষয়ে আগ্রহ রাখেন, আপনি হয়তো আমার কথা বুঝবেন অথবা আমার কথা বিশ্বাস করতে পারবেন। তাদের সাথে এগুলো বললে তারা হাসি ঠাট্টা করবে। এই জন্য আমি তখন কোনো কথা বলিনি। আমি বললাম যে ভাই কি অভিজ্ঞতা, কি ঘটনা বলেন, কি হয়েছে শুনুন। তো উনি ওই দিন আমাকে যে ঘটনা শোনাইছে, এটা আমার হজম করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হইতে পারে। কারণ আমি অনেক বেশি অলৌকিক ঘটনা জানি, আমি নিজে অনেক ঘটনার সাক্ষী, অনেক মানুষের কাছে অনেক ঘটনা আমি শুনছি, কিন্তু এইটা আমার মানতে দু একবার চিন্তা করা লাগছে যেটা কিভাবে হইতে পারে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমি আজকে আরমান ভাইয়ের বলা ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আরমান ভাই বলছিল যে উনি তখন ঢাকায় পড়াশোনা করছেন। উনি তখন অনার্সের স্টুডেন্ট।
তো এক ছুটিতে তিনি বাড়ি যাবেন। তো উনি কমলাপুর থেকে রাতের ট্রেনের টিকিট করছেন। তো ব্যাগ ট্যাগ গোছগাছ করার পরে উনি যথারীতি প্ল্যাটফর্মে চলে গেছেন। তো উনি বগিতে বসছে আর জানালার পাশে তার সিট। তো তিনি বসে আছে আর হালকা নাস্তা করার জন্য ওনার হাতে একটা রুটি আর পানি। তো ফরচুনেটলি ট্রেনে ওই সময় খুব বেশি একটা ভিড় ছিল না। তো উনি জানালার পাশে বসে আছে। এমন সময় উনি রুটি খাবে, এমন সময় একটা ফকির তাকে ডাক দিল জানালা দিয়ে, যে এই বাবা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। তো উনি সেই রুটি আর পানি ওই ফকিরকে দিয়ে দিছে। উনি চিন্তা করছে ট্রেনে খাবার পাওয়া যায়, আমি সামনে খেয়ে নিব। এখন আবার নেমে দোকানে যাওয়া, আবার কোনো কারণে যদি ট্রেন মিস হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তো উনি ওনার খাবারটা দিয়ে দিছে ফকিরকে। তো যথারীতি ট্রেন ছেড়ে দিছে, রাতের জার্নি। তো উনি সিটেই ঘুমিয়ে গেছে। বগিতে খুব বেশি মানুষ নাই, ট্রেনেও খুব বেশি একটা ভিড় না তুলনামূলক। তো মাঝরাতে ওনার ঘুম ভাঙছে। উনি প্রায় অনেকক্ষণ ঘুমিয়ে গেছে সিটে বসে। ঘুম ভাঙার পরে উনি একটা পানির বোতল নিয়ে রাখছিল, পানি খেয়েছে। খাওয়ার পর উনি আমাকে বলতেছে যে আমি দেখি যে বগিতে কোনো মানুষ নেই। বগিতে উনি একা। তো উনি বুঝতেছে না যে আসলে বগিতে হঠাৎ মানুষ, বগি থেকে সব প্যাসেঞ্জার কোথায় চলে গেছে। তো উনি তো ঘুম থেকে উঠছে, তো একটু পানি টানি খাওয়ার পরে একটু ভালোভাবে যখন উনি সজাগ হয়েছে, ঘুম চলে গেছে, তখন উনি খেয়াল করলো ট্রেনটা আসলে চলতেছে না। উনি কেমন একটা অবচেতন অবস্থার ভিতরে উনি ছিল। তো উনি যখন একটু চেতনায় ফিরছে, তখন ওনার কাছে উনি দেখলো যে ট্রেনটা আসলে চলতেছে না, ট্রেনটা থেমে আছে। এবং ট্রেনটা কোথায় থেমে আছে এটা বোঝা যাচ্ছে না, এটা কোনো প্ল্যাটফর্ম না, আশেপাশে অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। উনি তো কোনো কিছু বুঝতে পারতেছে না আসলে হচ্ছে কি। তো উনি সিট থেকে উঠছে। ওঠার পরে বললো যে আমি পরের বগিটাতে চেক করি কি কোনো সমস্যা হলো কিনা বা কি কোনো প্রবলেম কিনা। উনি ওনার বগি থেকে যখন বের হয়েছে, তখন যে গেটগুলো থাকে, উনি দেখে যে এটা কোনো প্ল্যাটফর্ম না, কোনো রেল লাইন না, আশেপাশে শুধু জঙ্গল, জঙ্গলে বড় বড় গাছ, মানে বিশাল একটা বনের মধ্যে ট্রেনটা দাঁড়ায় আছে। উনি এই পরিস্থিতিতে কি ধরনের রিয়েক্ট করা দরকার এটা উনি আর সিদ্ধান্ত নিতে পারতেছে না। উনি যাই হোক নেক্সট বগিতে গেছে, কোনো মানুষ নেই। এইভাবে উনি সাহস করে 2-3টা বগি চেক করছে, কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নেই। যে নিস্তব্ধতা এটা কতটা ভয়ঙ্কর হইতে পারে উনি তখন এটা বুঝতেছিল। তো আরমান ভাই বলতেছিল যে এইভাবে 3-4টা বগি চেক করার পরে আমি দেখি যে কোনো মানুষ নাই, আমি কোথায় আছি, এটা কোন জায়গা, আমি কোনো কিছুই বুঝতেছি না। অন্ধকারে আমি যতটুকু, ট্রেনের ভিতরে লাইট জ্বলতেছে, এর বাহিরে আমি যতটুকু দেখতেছি মনে হচ্ছে এটা কোনো একটা বন এবং অনেক বড় বড় গাছপালা। এইরকম ভাবে আরো কয়েকটা বগি ক্রস করতে 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 উনি হঠাৎ একটা আওয়াজ পায়, একটা মেয়েলি কান্না, কোনো একটা মেয়ে কান্না করতেছে। তো উনি কান্নার আওয়াজটাকে ফলো করতে করতে আরো সামনের দিকে যায়। তো উনি যখন নিশ্চিত হয়েছে একদম ওই বগিটার কাছাকাছি, যখন উনি গেছে যে হ্যাঁ এই বগিটা থেকে কান্নার আওয়াজ আসতেছে এবং ওই বগিতে কোনো ধরনের আলো নাই, ওই বগিতে লাইট অফ। তো উনি ওই বগির দরজা ধাক্কা দিয়ে খুলছে। খোলার পরে মানে উনি যা দেখছে, এটা আমার পক্ষে যতটুকু সহজ বলা এবং আপনি শুনতেছেন আপনার জন্য যতটুকু সহজ শোনা, এটা এক্সপিরিয়েন্স করা,
এই অভিজ্ঞতাটা কারোর সাথে হওয়া এটা খুবই ভয়ঙ্কর বিষয়। মানুষ কখনো এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে না। উনি দেখে যে বগির শেষ মাথায় কালো মতন একটা ছায়া মূর্তির মতো লম্বা কেউ একজন দাঁড়ায় আছে, লম্বা একটা ছায়া মূর্তি, একটা আকৃতির মতো। এটা মানুষ না সেটা বোঝা যাচ্ছে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। এবং তার চোখগুলো হচ্ছে আগুনের ফুলকির মতো, আগুনের কয়লার মতো হচ্ছে জ্বলজ্বল করতেছে। এবং ওইটার আলোতেই দেখা যাচ্ছে তার পায়ের কাছে একটা মেয়ে হাঁটু গেড়ে বসে তারা কান্না করতেছে, এবং অদ্ভুত ভাষায় তাদের মধ্যে কোনো রকমের একটা কনভারসেশন সেখানে হচ্ছে। ওই যে ছায়া মূর্তিটা সেও কোনো কিছু একটা বলছে এবং মেয়েটাও কোনো এক বিষয়ে তার কাছে অনুরোধ করছে। এই অবস্থায় তো এটা দেখছে সে 2 থেকে 3 সেকেন্ড। তো তার উপস্থিতি টের পেয়ে গেছে সেই ছায়া মূর্তিটা। তো ওনার চোখের পলকে উনি দেখলো যে ছায়া মূর্তিটা হচ্ছে দ্রুত তার দিকে আক্রমণ করার জন্য আসতেছে। তো যেই হচ্ছে তাকে আঘাত করবে এমন সময় সে চোখ বন্ধ করে ফেলছে, এবং খুব জোরে কোনো কিছু একটা আছড়ে পড়ার মতো শব্দ হইল। উনি যখন চোখ খুলছে তখন দেখে যে ট্রেনের বাহিরে, কামরার বাহিরে ওই ছায়া মূর্তিটা পড়ে আছে এবং সেটা কাতরাচ্ছে, আর তার পাশেই ওই ফকির দাঁড়ায় আছে। ফকিরের হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটাও আছে, সেই ফকিরটা যাকে সে ট্রেনে ওঠার আগে নাস্তা দিচ্ছে রুটি পানি। তো সে হচ্ছে লাঠি দিয়ে ওই ছায়ামূর্তিটাকে আঘাত করতেছে, আঘাত করতে করতে ছায়ামূর্তিটা পালায় চলে গেছে। তো এই অবস্থায় তো উনি মানে এখন আর তার ভিতরে ভয় কাজ করতেছে না। উনি আসলে বুঝতে পারতেছে না যে ওনার সাথে আসলে হচ্ছে কি, ওনার কি ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত বা দেখানো উচিত, কি বলা উচিত বা কি করা উচিত, উনি কিছু বুঝতে পারতেছে না। তো এই ফকিরটাকে দেখে সে চিনছে, বলছে বাবা আমি কোথায় আছি, এটা কোন জায়গা, এগুলো কি হচ্ছে, আর ট্রেন এইখানে কেন, এটা কোন জায়গা। তো ফকির তাকে বলল যে তুমি এখন আছো নাজরান নগরীতে। আমার যতদূর মনে পড়ে উনি শব্দটা এটাই বলছিল, নাজরান নগরী। নাজরান নগরী, আমি আমার বাসায় যাব কিভাবে? বলে যে তুমি এখান থেকে বের হও, সামনের যে রাস্তাটা আছে সেটা ধরে এগোতে থাকো সামনের দিকে, মেয়েটা তোমার সাথে যাবে। তো সে যেভাবে করলো সেভাবেই করলো, মেয়েটাকে সাথে নিল এবং সেই রাস্তাটা ধরে তারা হাঁটতে লাগলো। মেয়েটা তার থেকে মোটামুটি 5-10 গজ দূরে একটা ডিস্টেন্স মেনটেন করে হাঁটতেছে। তো তারা দুজন হাঁটতে 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 যখন ওই জঙ্গল থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে সে পিছন দিকে যখন দেখলো তখন মনে হলো যে উনি একটা গুহার মতো একটা জায়গা থেকে বের হয়ে গেছে, এবং বের হয়ে উনি যেখানে আসছে সেটা একটা বালুচরের মতো অথবা সাগরের পাড়ের মতো, কারণ সামনে পানি ছাড়া আর কিছু মনে হচ্ছে, আর কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। তো মনে হচ্ছে উনি একটা সাগরের কাছাকাছি চলে আসছে, এখানে একটা সাগর। তো সেই মেয়েটা এবার তাকে ক্রস করে সামনে চলে গেছে, সেই মেয়েটার পিছন পিছন যাচ্ছে, কারণ তার কাছে তো আর কোনো ওয়ে নাই। তো এইভাবে অনেকক্ষণ হাঁটার পরে, প্রায় আধা ঘন্টার মতো হাঁটার পরে একটা ঝর্ণার মতো জায়গা, পাহাড় এবং এখানে একটা ঝর্ণা, এরকম একটা জায়গা আসার পরে মেয়েটা থেমে গেছে। থেমে মেয়েটা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছে, সেও চুপ করে দাঁড়ায় আছে। তার সাহস হচ্ছে না মেয়েকে কোনো কিছু জিজ্ঞেস করার। তো এর মধ্যেই আরমান ভাই বললো যে আমি শুনছিলাম যে প্রায় 30-40 জন বা 50 জনের মতো মানুষ, একটা দলবল, এতগুলো মানুষের একটা দলবলের মতো কেউ আমাদের দিকে আসছে সেই পাহাড়ের আড়াল থেকে, এবং অনেক মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে, কি ভাষা সেটা বোঝা যাচ্ছে না। তো এইভাবে 4-5 মিনিট অপেক্ষা করার পরে উনি দেখলো যে মোটামুটি 40-50 জনের একটা দল তাদের দিকে হেঁটে 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 আসছে, এবং তারা যত কাছে আসছে সবার হাতেই এক ধরনের আলোর মতো, এক ধরনের বাতির মতো, যেটা দিয়ে তারা হচ্ছে রাস্তা দেখছে। আর
ওইখানে একজন দলনেতা ছিল যে হচ্ছে মধ্যবয়স্ক, তবে যার চুল দাড়ি সব হচ্ছে পাকা, ধবধবে সাদা, চেহারা একদম লাল সুন্দর ফুটফুটে। তো ওই দলটা, ওই কাফেলাটা হচ্ছে তার কাছাকাছি আসলো। তো ওই যে দলনেতা ছিল, যাকে দেখে মনে হচ্ছে যে দলনেতা এবং সে সবার আগে আগে চলছিল, ওই মেয়েটা তার দিকে হচ্ছে আগে গেল এবং জড়াই ধরলো, এবং ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই লোকটা মনে হচ্ছে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে যে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, এই ধরনের কিছু। তো এইবার মেয়েটা তাকে হচ্ছে ধন্যবাদ জানাইল এবং প্রপার উর্দু ভাষায়। হিন্দি আর উর্দুর মধ্যে একটা বিস্তর তফাৎ আছে, অনেকটা কাছাকাছি হইল। আর একদম অথেন্টিক উর্দু ভাষায় সে তাকে ধন্যবাদ জানাইল, আরমান ভাইকে এবং ওই কাফেলার সবাই। তো আরমান ভাই তাদেরকে জিজ্ঞেস করলো যে আমার সাথে এগুলো হচ্ছে কি, আমি কোথায় আছি, বাড়িতে আমার মা একা, আমি আমার মায়ের কাছে যাব। উনি কান্না করে দিয়েছে যে আমি আমার ঘরে ফিরতে চাই, আমি আমার বাড়িতে যেতে চাই, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি এটা কোথায় আছি, আমার সাথে এগুলো কি হচ্ছে, আর আপনারা কারা? তো তখন ওই দলনেতা বলল যে তুমি নাজরান্দে আসো, আর আমরা আমাদের জিম্মায় সহি সালামতে তোমাকে তোমার বাড়িতে পৌঁছায় দেব। আর এই যে তোমার ব্যাগ, তোমার এই ব্যাগের ভিতরে তোমার সব প্রশ্নের উত্তর আছে, আর আমাদের পক্ষ থেকে তোমার জন্য কিছু উপহার আছে। বললো যে আমি কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র আমার বাড়ি ফিরতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই। তো ওই দলনেতা ওই কাফেলার ভিতর থেকে একজনকে ডাক দিল এবং তাকে বলল কিছু একটা। তো সে হচ্ছে আরমান ভাইয়ের দিকে আগে আসলো এবং আরমান ভাইকে বললো যে তুমি আমার সাথে চলো। তো আরমান ভাই তার পিছনে পিছনে হাঁটছে, এইভাবে 4-5 মিনিট 7 মিনিট যাওয়ার পরে সে বলল যে তুমি আমার হাত ধরো এবং চোখ বন্ধ করে হাঁটতে থাকো। তো যেই বলা সেই কাজ, আরমান ভাই তার হাত ধরলো এবং চোখ বন্ধ করে হাঁটছে। এইভাবে আরো 5-7 মিনিট 10 মিনিট হাঁটার পরে আরমান ভাইয়ের শরীরে হঠাৎ করে একটা ঝটকা লাগলো, একটা ঝাঁকুনি লাগলো, এবং উনি যখন চোখ খুললো তখন দেখলো যে ওনার বাড়ির যে রাস্তাটা আছে, যে গলিটা আছে, যেখান থেকে আর 2-3 মিনিট হাঁটলি তার বাড়ি, সেই জায়গাটাতে উনি দাঁড়ায় আছে এবং সময়টা ফজরের সময়, ফজরের আজান দিয়ে দিছে অথবা দিবে এমন একটা সময়। তো উনি বাড়ির গেটে নক করলো, তারপরে ওনার মা আসলো। এত দেরি হলো কেন, কোনো সমস্যা কিনা? বললো যে না, কোনো সমস্যা না, আমি একটু বিশ্রামের দরকার, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার একটু রেস্টের প্রয়োজন। তো উনি যথারীতি বাড়িতে গেল, উনি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ওই ব্যাগে কি ছিল, আপনার প্রশ্নের কি উত্তর ছিল, আর কি উপহার ছিল? বললো যে ভাই ওইটা জানার মতো আমার সাহস হয় নাই, আমি পরের দিন এই ব্যাগটা আমাদের পুকুরে ফেলে দিয়েছি। ওই ব্যাগ আমি আর খুলি নাই, ওই ব্যাগে কি উত্তর ছিল আর কি উপহার ছিল বা কি ছিল ওইটা জানার মতো সাহস আমার হয়নি। ওই ব্যাগ আমি ফেলে দিয়েছি এবং এরপরে আমি আর কখনোই ট্রেন জার্নি করি না। তো এইটা আরমান ভাইয়ের ঘটনা ছিল। ভয়ানক আমি বলবো না, তবে জিনিসটা অতিমাত্রায় অতি প্রাকৃতিক এবং অনেক বেশি অলৌকিক। তো আমাদের জীবনে অতি প্রাকৃতিক ঘটনা না ঘটুক, এটাই আমাদের কাম্য। তারপরেও আমাদের পৃথিবীটাই রহস্যময়, আমাদের চারপাশে আমরা ছাড়া অনেকেই থাকে। অনেক সময় আমাদের সাথে দেখা হয়, অনেক সময় হয় না। তো এই ঘটনাটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমি আমার চ্যানেলে ভিডিও এখন থেকে কন্টিনিউ করব, সামনে ব্ল্যাক ম্যাজিক সহ আরও অনেক ধরনের ঘটনা, যে ধরনের ঘটনাগুলো আপনারা আগে কখনো শোনেন নাই, এই ধরনের ঘটনাগুলো সামনে আমার চ্যানেলে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বিশেষত ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো ঘটনা ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আসবে, কারণ ব্ল্যাক ম্যাজিকটা নিয়ে আমি কথা বলতে চাই, কারণ অনেক মানুষ এটা নিয়ে বর্তমানে সাফার করতেছে।
গ্রামের তুলনায় শহরের মানুষ অনেক বেশি এটা নিয়ে সাফার করতেছে। জাদু টোনা, কালো জাদু, কুফরি, ব্ল্যাক ম্যাজিক এগুলোর প্রচলন এখন অনেক বেশি। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো আমরা কীভাবে সতর্ক থাকতে পারি এবং কীভাবে এগুলো থেকে বাঁচতে পারি এবং কেউ যদি এগুলোতে আক্রান্ত হয় তাহলে তার জন্য কী করণীয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলবো। তো আপনি যদি এই বিষয়গুলোর উপরে আগ্রহ রাখেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই বিষয়গুলো আমাদের জানা জরুরি এবং সামনে অনেক ভালো ভালো ঘটনা আমার চ্যানেলে আসবে। আশা করি সেই ঘটনাগুলো আপনাদের আরও ভালো লাগবে। আজকের মতো খোদা হাফেজ।